হামের বিস্তার বাড়ছে। টিকার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। দৌলতদিয়া ফেরিঘাটে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা। এবং লিচু ফুলের সুবাসে ভরে উঠেছে ঈশ্বরদের গ্রামগুলো। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ময়মনসিংহে 5 ও চাঁপাইনবাবগঞ্জে 4 শিশুর মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে। রাজশাহী, খুলনা, পাবনা, নওগাঁ সহ বিভিন্ন জেলায়ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এই পরিস্থিতির জন্য টিকার স্বল্পতাকে দায়ী ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে টেস্ট রিপোর্ট। গত জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় 280 শিশু। কেবল রবিবারেই ভর্তি হয়েছে 50 শিশু। আক্রান্তদের হামের নির্দিষ্ট কর্নার ও শিশু ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। সোমবার হাসপাতালের শিশু ওয়ার্ডে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার টিকা না কেনায় এমনভাবে হামের প্রকোপ বেড়েছে। যে ক্যাজুয়ালিটি যেটা হয়েছে সেই ক্যাজুয়ালিটিটা যেন পরবর্তীতে না হয় সেই ব্যাপারে সরকার বেশি সচেতন। আমাদের দলের যে চেয়ারপারসন আছেন তাকে আমি অলরেডি তাকে কীভাবে ইনফর্ম করা যায় সেই ব্যাপারগুলো, যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে তার দৃষ্টি আকর্ষণ করলে হয়তো এই ব্যাপারটিকে আরও অতীব গুরুত্বের সহিত বিবেচনা করা সম্ভব হবে, সেটি আমরা দেখব। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গে ভর্তি রয়েছে 16 শিশু। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে জেলায় 4 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন করে কখনো 20টা, 25টা, 30টা বাচ্চা নতুন ভর্তি হচ্ছে এবং 50-এর অধিক বাচ্চা সবসময় আমাদের আইসোলেশন ওয়ার্ড যেটা হামের সেখানে ভর্তি থাকছে, চিকিৎসা নিচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 3 শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া বিভাগের 10 জেলায় 79 শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা জোরদার করার পাশাপাশি শিশুদের টিকাদানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি, এটা সাধারণত সর্দি, কাশি, হাঁচির মাধ্যমেই ছড়ায়। সাধারণত শিশুরাই বেশি আক্রান্ত হয়, আর যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেসব শিশুই বেশি আক্রান্ত হচ্ছে। 24 ঘন্টার ব্যবধানে পাবনায় 12 নতুন শিশু ভর্তি হয়েছে। চিকিৎসাধীন আছে 32 জন। পরিস্থিতি সামলাতে পাবনা জেনারেল হাসপাতালে হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট 125 জন রোগী চিকিৎসা নিয়েছে। আমাদের বার্তা হলো এটাই যে যদি কোনো বাচ্চার হাঁচি, কাশি অথবা এই ধরনের সিমটম যদি থাকে তারা দ্রুত হাসপাতালে যোগাযোগ করে তার চিকিৎসা নিতে হবে এবং এই বাচ্চাগুলোকে আইসোলেশন করে রাখতে হবে। নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে 36 শিশু। প্রস্তুত করা হয়েছে আইসোলেশন কর্নারও। আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাম পরিস্থিতি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমান্বয়ে যে হামের আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে প্রচুর রোগী ভর্তি হচ্ছে। গত একদিনের ব্যবধানে 50 জন রোগী হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হামের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 80 জন। এছাড়া হামের পজিটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন 35 জন শিশু, যারা শিশু ওয়ার্ডের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে। আমরা হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত 280 জনের মতো শিশু তারা হামে উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, যেটা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি মার্চ মাসে এটা ক্রমান্বয়ে বেড়েছে। এবং এ পর্যন্ত যেহেতু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 280 জন, তার মধ্যে 35 জনের পজিটিভ পাওয়া গেছে টেস্টের মাধ্যমে এবং
বাকিরা কিন্তু বাকিদেরও স্যাম্পল পাঠানো হয়েছে ঢাকায়, কারণ এই ঢাকায় এই টেস্টটা করতে হয় 3-4 থেকে 4 দিন সময় লাগে টেস্টের ফলাফল পেতে। এবং উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছিল তাদের মধ্যে থেকে 29 জন মারা গেছে, এমনটি কিন্তু শিশু ওয়ার্ডের যিনি প্রধান ডাক্তার শাহিদা ইয়াসমিন তিনি কিন্তু এটা নিশ্চিত করেছেন যে তারা উপসর্গ নিয়ে এসেছিল, শরীরে র্যাশ ছিল বা অন্যান্য উপসর্গ ছিল, কিন্তু তাদের পরীক্ষা করা সম্ভব হয়নি। এই জন্য সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে তারা আসলে হামে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা। তো আমরা হাসপাতালে শিশু ওয়ার্ডে গিয়েছিলাম, সেখানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তিনিও পরিদর্শন এসেছিলেন বেলা 11:30টার দিকে, তিনিও পরিদর্শন করে দেখেছেন হাসপাতাল। পরিদর্শন শেষে এসে তিনি রফিকুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে সময় মতো টিকা ক্রয় করতে পারেনি এখানকার যিনি ইন্টারিম গভর্নমেন্ট, সে কারণে সময় মতো এই শিশুদেরকে টিকা প্রদান করা সম্ভব হয়নি, কারণে হামের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে তারা মনে করছেন। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনার 5 দিন পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গতরাত 11টায় ইউএনও সাথী দাস বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ ডুবুরি দল টানা 5 দিন অভিযান চালালেও নতুন কোনো মৃতদেহ পাওয়া যায়নি। নিখোঁজের দাবিও না থাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। গত 25 মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় পন্টন থেকে নদীতে পড়ে ডুবে যায়। এতে প্রায় অর্ধশত যাত্রী ছিল। দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে বাঁচলেও বেশিরভাগ যাত্রী ডুবে যায়। 7 ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি তুলে আনে এবং 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে এবং বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ। দেশের খবরে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং সারা দেশে বৈলাম গাছ রোপণের অভিযান, ভূমিকা রাখবে পরিবেশ রক্ষায়। আপনারা দেখছেন দেশের খবর। লিচু ফুলের সুবাসে ভরে উঠেছে ঈশ্বরদীর গ্রামগুলো। মুকুলের সমারোহে এবছর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন বাগান মালিক ও চাষিরা। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবছর জেলায় 800 কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। যেদিকে চোখ যায় গাছে গাছে সোনালী মুকুলের সমারোহ, মৌ মৌ সুবাসে মাতাল বসন্ত বাতাস। এমন চিত্র পাবনার ঈশ্বরদীর ছিলিমপুর, আওতাপাড়া, নওদাপাড়া, মীরকামারি, দাসুরিয়া, শাহাপুর সহ লিচু বাগান অধ্যুষিত প্রতিটি গ্রামে। লিচু ফুলের এই কুড়িগুলোই এখন হাজারো চাষির চোখে আশার আলো। গত বছর প্রতিকূল আবহাওয়ায় মুকুল কম আসায় বড় ধরনের লোকসান গুনেছেন বাগান মালিকরা। এবার চিত্রটা ভিন্ন। উপজেলার 80% গাছেই এসেছে পর্যাপ্ত মুকুল। কুড়ির অর্ধেকের বেশি টিকে থাকলে ব্যবসার অঙ্ক 800 কোটি টাকার মাইল ফলক ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আগে এখানে ডিপটিকল ছিল, আমরা ধান লাগা খাইতাম, এখন লিচুর বাগান করছি। কোটি কোটি টাকা মনে করেন যে কৃষকরা লস খাচ্ছে। এইবার যেভাবে মুকুল দেখা যাচ্ছে, এই বছরে আল্লাহ দিলি পারে প্রত্যেকটা গাছেই কম বেশি আছে। কৃষি অফিসাররা যদি একটু এসে সরকার থেকে আমার দেখাশোনা করে তাহলে আমার একটু মনে হয় লাভবান হতে পারে। দেশি জাতের পাশাপাশি সুমিষ্ট বোম্বে ও চায়না 3 জাতের লিচু গাছেও মুকুল এসেছে ভালো। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হলে সঠিক পরিচর্যায় লাভবান হবেন বাগানিরা, জানালেন এই কর্মকর্তা। এরা আমাদের সাজেশন অনুযায়ী যদি পেস্টিসাইড প্রয়োগ করে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা অব্যাহত রাখেন তাহলে আশানুরূপ ফলন হবে এবং কৃষক ভাইয়েরা লাভবান হবে। এবছর জেলায় 4700 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যার সিংহভাগই ঈশ্বরদীতে। গত বছরের 35,000 টনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার উৎপাদন 50,000 টন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দেশের খবরে আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর।
জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১। সোমবার সকালে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২২ সালের দেওয়ানগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার সুজানা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক নিলেও পরবর্তীতে আরও ২০,০০০ দাবি করে আমিনুল ও তার পরিবার টাকা না পেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। গুরুতর আহত অবস্থায় সুজানাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আমিনুল ইসলামের উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানার অর্থ নিহতের বাবা ও মাকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। একটি গাছ যার আয়ু প্রায় ৭০০ বছর, আজ যে চারা রোপণ করা হচ্ছে তার ছায়া হয়তো ভোগ করবে ভবিষ্যতের বহু প্রজন্ম। সেই স্বপ্ন নিয়ে সারা দেশেই বিরল বৈলাম গাছ রোপণের এক সবুজ অভিযান শুরু করেছেন সিরাজগঞ্জের তরুণ মাহবুবুল ইসলাম পলাশ। তার স্বপ্নযাত্রার কথা জানিয়েছেন শামীম শাহরিয়ার রাফি ডেস্ক রিপোর্টে। মহাবিপন্ন বৈলাম গাছ, তবে বেঁচে থাকতে পারে ৭০০ বছর পর্যন্ত। সবুজ শ্যামল দেশ এবং পরিবেশ রক্ষার স্বপ্ন নিয়ে সারা দেশে এই বহু বর্ষজীবী বৃক্ষরোপণ করে চলেছেন সিরাজগঞ্জের পরিবেশবাদী এক তরুণ মাহবুবুল ইসলাম পলাশ। উত্তরে তেঁতুলিয়া থেকে শুরু হওয়া তার সবুজ যাত্রা গিয়ে পৌঁছেছে দক্ষিণের শেষ প্রান্ত টেকনা পর্যন্ত। দেশের ৬৪ জেলায় ছায়া দিতে চান তিনি মহাবিপন্ন বৈলাম গাছের। ৫৯৭ দিন সময়ে আমি ৬৪ জেলায় পদযাত্রা করেছি এবং এই গাছগুলা বিনামূল্যে এবং নিজ অর্থায়নে রোপণ করেছি। নতুন প্রজন্মের কাছে আমার একটাই চাওয়া, যে যান্ত্রিক জীবন থেকে বের হয়ে এসে আমরা যে প্রকৃতির মাঝে থাকি এবং প্রকৃতিকে টিকিয়ে রাখি, তাহলে দেখবে যে পুরো পৃথিবীটা অনেক সুন্দর এবং তাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমরা কি কি শিখলাম গাছের নাম? কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের পলাশের পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, যেখানে বেড়ে উঠছে বিপন্ন ও বিরল ৩৪৫ প্রজাতির ৫,০০০-এরও বেশি গাছ, যেখানে তিনি সংরক্ষণ করেছেন সুন্দরবনের ২০ প্রজাতির বৃক্ষ। বিরল প্রজাতির যে গাছের চারা, এটা আমাদের গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে আমি রোপণ করতে পেরেছি। এই বৈলাম গাছটি আমরা সুরঞ্জনায় লাগাচ্ছি ৭০০ বছর পর। যারা বেঁচে থাকবেন তারা যেন এটি সংরক্ষণ করেন। বহু শতবর্ষী একটি বৃক্ষ ইতিহাসেরও অংশ। এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য একটি অসাধারণ বিনিয়োগ বলে মনে করছেন শিক্ষাবিদরা। পরিবেশের বিপর্যয়, ২ নাম্বার হচ্ছে মানুষের অতি আহরণ, এই দুটি কারণে এটি আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। উৎসবে যে আমরা গাছগুলো লাগাই, এই গাছগুলোর নিবিড় পরিচর্যার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধতা আছে। ওই প্রকল্পের তুলনায় অনেক বেশি সফল হয়েছে একজন ব্যক্তি মানুষ মাহমুদ পলাশের। ব্যক্তিগত উদ্যোগে এত বড় পরিসরে পরিবেশ আন্দোলন গড়ে তোলা সত্যিই বিরল। এ ধরনের উদ্যোগকে রাষ্ট্রীয় পর্যায়ে উৎসাহিত করা উচিত বলছেন সুধীজনেরা। এরকম কাজকে আমাদের উৎসাহিত করা উচিত। এরকম ব্যক্তিগত পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়েও আমাদেরকে এই কাজগুলোকে উৎসাহিত করা উচিত, যাতে করে আমাদের নতুন প্রজন্ম তারা যেন প্রকৃতির সাথে ভারসাম্যপূর্ণভাবে বেড়ে উঠতে পারে। এক তরুণের এমন স্বপ্নযাত্রাই হয়তো একদিন হয়ে উঠবে আগামী বাংলাদেশের দীর্ঘস্থায়ী পরিবেশ রক্ষার প্রতীক। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এছাড়া দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।